আপনি কখনো ভেবেছেন যে কোনো সাধারণ দেখতে মানুষের ভেতরে এমন প্রতিভা লুকিয়ে থাকতে পারে যা পুরো দেশের ভাগ্য বদলে দেবে? আজকের গল্প ঠিক তেমনই একটি ছোট মেকানিকার, যিনি তার চুপচাপ পরিশ্রম এবং স্বচ্ছ দৃষ্টি দিয়ে সেই এয়ারক্রাফট প্রজেক্টকে বাঁচিয়ে দিলেন যার মূল্য ছিল পুরো 1,00,000 কোটি রুপি। অর্ষা, সিংহাস, অপমান সবকিছু তার পথে এসেছিল, কিন্তু সেখানে তিনি ভাঙেননি। সেখানে প্রত্যেক পদক্ষেপে আরও মজবুত হয়ে উঠেছিলেন এবং অবশেষে একটি লিজেন্ড হয়ে উঠেছিলেন। আপনি এই গল্প দেখে নিশ্চয়ই ভাববেন যে কখনো কখনো ভগবান সবচেয়ে বড় অলৌকিকতা সেখান থেকে ঘটান যেখান থেকে কারো আশাই থাকে না। তাহলে যদি আপনিও এমন অনুপ্রেরণাদায়ী এবং হৃদয় স্পর্শকর গল্পগুলো পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ছোট ক্লিক আমাদের পরবর্তী গল্প বানানোর আরও বড় শক্তি দেয়। বছর 2022-এর ঠান্ডা শীতকালে হায়দ্রাবাদের হাইটেক সিটির চকচকে ভবনগুলোর মাঝে একটি নীরবতা ছড়িয়ে পড়েছিল। বাইরে থেকে দেখলে ভারত অ্যারোডাইনামিক্স ল্যাব কোনো ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের মতো দেখতে লাগছিল, কিন্তু তার ভিতরে এমন একটি ঝড় লুকিয়েছিল যা পুরো দেশের গৌরবকে হিলিয়ে দিতে পারত। এই ঝড় ছিল 100,000 কোটি রুপির বিশাল প্রজেক্টের ব্যর্থতা। ব্রহ্ম এক্স নামের এই এআই জেট ইঞ্জিন দেশের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছিল। এটি সফল হলে ভারত বিশ্বের সেই নির্বাচিত দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যেত যারা পরবর্তী প্রজন্মের স্মার্ট ইঞ্জিন বানাতে পারে। কিন্তু সমস্যা ছিল যে ইঞ্জিন প্রত্যেক টেস্টে ঠিক 8 মিনিট পর চিৎকারের মতো কাজ বন্ধ করে দিত। তাপমাত্রা আকাশ ছুঁয়ে যেত এবং সিস্টেম লাল অ্যালার্ট জ্বলে উঠত। অ্যারো হারমোনিক ডাইভারজেন্স ডিটেক্টেড। এখন 2 বছর ধরে কেউ বুঝতে পারছিল না যে ভুল কোথায় আছে। গত 5 সপ্তাহে জার্মানি, জাপান, ফ্রান্স এবং ভারতের ডজনখানেক বড় বড় বিশেষজ্ঞ এই ইঞ্জিনকে পরীক্ষা করেছিলেন, কিন্তু প্রত্যেকে শেষে একই কথা বলতো, কারণ বোঝা যাচ্ছে না। কোম্পানির সিইও অপর্ণা মেহতা দিন-রাত এই ভেবে ঘুরতেন যে যদি এই প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে না শুধু কোম্পানি বরং ভারতের প্রযুক্তিগত খ্যাতিও ধ্বংস হয়ে যাবে। হাজারো পরিবারের রোজগার, শত শত ইঞ্জিনিয়ারের পরিশ্রম এবং কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন সবকিছু বিপন্ন ছিল। কিন্তু কারো ধারণাও ছিল না যে এই ভেঙে পড়া বিশ্বে আশার সবচেয়ে ছোট রশ্মি কোথায় লুকিয়ে বসে আছে। কেউ ভাবেনি যে মেশিনের কম্পনকে হৃদয় দিয়ে শোনা একটি সাধারণ ছেলে আসন্ন দিনগুলোতে এই পুরো দেশের দিশা বদলে দেবে। হায়দ্রাবাদের সেই ঠান্ডা সকালে যখন কুয়াশার হালকা স্তর ল্যাবের জানালায় আটকে ছিল, ভারত অ্যারোডাইনামিক্স ল্যাবের ভিতরে একটি অকথ্য ঘনত্ব ছড়িয়ে পড়ছিল। ইঞ্জিনিয়ারদের দ্রুত টাইপিং, মেশিনের হালকা গুড়গুড়ানি এবং করিডোরে অবিরাম চলা মিটিংয়ের শোরগোল সব মিলিয়ে এই অনুভূতি করাচ্ছিল যে সময় এখন কারও মুঠোয় নেই। ব্রহ্ম এক্স ইঞ্জিনের একটি আরও ব্যর্থ পরীক্ষণ প্রজেক্টকে এমন মোড়ে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা সম্ভবত অসম্ভব। সিইও অপর্ণা মেহতার পদক্ষেপ সেই সকালে এক মিটিং থেকে অন্যতে দৌড়াচ্ছিল, কিন্তু তাদের মুখে উঠে আসা চিন্তা তিনি চাইলেও লুকিয়ে রাখতে পারছিলেন না। এই প্রজেক্ট শুধু বেঙ্গালুরু ল্যাবে চাপ নয়, বিশ্বের ইঞ্জিনিয়াররা হার মেনে নিচ্ছেন। তার কেরিয়ার নয়, বরং দেশের গৌরবের প্রশ্ন ছিল। সেখানে সেই উত্তাল পুত্তালের মাঝে লেভেল 10 টেকনিশিয়ান করণ দেবরাজ তার নীল ইউনিফর্ম এবং টুলবক্স নিয়ে শান্তভাবে তার দৈনিক কাজ করছিলেন। তিনি কারো সাথে বেশি কথা বলতেন না, কিন্তু তার চোখ প্রায়শই সেখানে থেমে যেত যেখানে ব্রহ্ম এক্স রাখা ছিল। যেন সেই বিশাল ইঞ্জিনের কোনো গভীর যন্ত্রণা তিনি অন্যদের আগে অনুভব করতে পারতেন। একবার সাফাই করতে গিয়ে তিনি কিছুক্ষণ ইঞ্জিনের কাছে থেমেছিলেন। অন্য কেউ শোনাতে না পারা একটি অত্যন্ত হালকা ট্রিপল ভাইব্রেশন তার হাতের তালু দিয়ে গেল এবং তিনি হঠাৎ তার নোটবুক বের করতে চাইলেন, কিন্তু তখনই কেউ তাকে ডেকে উঠল এবং তিনি চুপচাপ ফিরে গেলেন। কিন্তু এই অদৃশ্য মুহূর্ত একটি অন্যের নজর থেকে চুকল না, মায়া সিংহের। মায়া সেফটি ইঞ্জিনিয়ার, কয়েক সপ্তাহ ধরে করণকে দেখে আসছিলেন। দেরি রাত পর্যন্ত ব্লুপ্রিন্টে তার ঝুঁকে থাকা নজর, প্রত্যেক রেখা পড়ার তার ধৈর্যশীল অভ্যেস, এইসব তাকে অন্য টেকনিশিয়ানদের থেকে আলাদা করত। তিনি তার কাছে চা নিয়ে এলেন এবং ধীরে বললেন, তুমি মেশিনগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখো করণ, কখনো বললে না কেন? করণ আলকা হাসির সাথে বললেন, মায়া, এখনও সময় সঠিক নয়, মায়ের শারীরিক অবস্থা ঠিক নয় এবং চাকরি চলে গেলে সব শেষ হয়ে যাবে। মায়া কিছু বললেন না, কিন্তু তার চোখে যে বিশ্বাস ছিল তা করণের ভিতরে দীর্ঘকাল ধরে গুঞ্জন করছিল।
সেই মাঝে ল্যাবের অন্য প্রান্তে সিনিয়র ইঞ্জিনিয়ার রাজীব মালহোত্রা তার টিমের উপর রাগ করে দেখা যাচ্ছিল। অবিরাম ব্যর্থতা তাদের আত্মসম্মানকে ঝাঁকুনি দিয়েছিল এবং করণকে দেখে তাদের ভুরু এমনভাবে টান হয়ে যেত যেন কোনো অদৃশ্য বিপদ অনুভব করছিল। তাদের মনে হতো যে এই সাধারণ টেকনিশিয়ান কোথাও তাদের বছরের গৌরবকে চ্যালেঞ্জ না করে বসে। ইঞ্জিনের পরবর্তী পরীক্ষণ কয়েক ঘণ্টায় হবে। ইঞ্জিনিয়াররা ক্লান্ত ছিলেন, অপর্ণা চাপে ছিলেন, মায়া অস্থির ছিলেন এবং করণ তার নোটবুকে লেখা সেই হালকা কম্পনকে বারবার স্মরণ করছিলেন। তাকে বিশ্বাস ছিল যে সেই কম্পনে কোনো গভীর ত্রুটি লুকিয়ে আছে, কিন্তু এখনও তাকে বলার সাহস জোগাতে পারেনি। তিনি জানতেন না যে আসন্ন কয়েক ঘণ্টায় অবস্থা এমন মোড় নেবে যেখানে তার এই চুপচাপতা আর টিকবে না এবং তাকে সেই পদক্ষেপ নিতে হবে যা না শুধু তার জীবন বরং সেই বিশাল প্রজেক্টের ভবিষ্যৎও বদলে নেবে। দুপুর হয়ে যেতে ল্যাবের বাতাস আরও ভারী লাগছিল। ইঞ্জিনিয়াররা তাদের স্ক্রিনে ঝুঁকে কাজ করছিলেন, যেন প্রত্যেক মিনিট তাদের হাত থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে। ব্রহ্ম এক্স ইঞ্জিনের নতুন টেস্ট শুরু হলো এবং প্রত্যেক ব্যক্তির ভিতরে একটি নীরব আতঙ্ক ছিল। কোথায় এটি সেই ফলাফল না দেয় যা গত সপ্তাহগুলোতে অবিরাম মিলছে। শুরুর কয়েক মিনিট ঠিক চলল, কিন্তু চতুর্থ মিনিটে করণ সেই কম্পনের হালকা পরিবর্তন অনুভব করলেন। সেই ট্রিপল ভাইব্রেশন যা তিনি সকালে নোট করেছিলেন, শুধু এবার তা আরও তীব্র ছিল। তাকে লাগল যেন ইঞ্জিন তার যন্ত্রণা তার সাথে আগে ভাগ করে দিতে চায়, কিন্তু তার ভিতরের ভয় তাকে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রাখছিল। অষ্টম মিনিটে তাপমাত্রা লাফ দিল এবং দশম মিনিটে স্ক্রিনে লাল সতর্কতা চমক উঠল। অ্যারো হারমোনিক ডাইভারজেন্স ক্রিটিক্যাল। তৎক্ষণাৎ বন্ধ করা হলো। ইঞ্জিনিয়াররা একে অন্যের দিকে তাকালেন, যেন এখন শব্দেরও প্রয়োজন নেই। প্রত্যেকে জানত যে এই ব্যর্থতা প্রজেক্টকে গভীর অন্ধকারে ঠেলে দিতে পারে। অপর্ণা মেহতা সকলকে মুখ্য হলে ডাকলেন। হল কয়েক মিনিটে ভরে গেল, কিন্তু সেখানে বসা ভিড়ে কোনো আশা ছিল না। অপর্ণা মঞ্চে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, অবস্থা করুন, চুপচাপ মেশিনের ধর্কন শুনে লুকানো ত্রুটি অনুভব করেন। এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি আমরা পরবর্তী কয়েকদিনে সমাধান না খুঁজে পাই, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যাতে ছাঁটাইও অন্তর্ভুক্ত। হলের বাতাস এক্ষণে ভারী হয়ে বসে গেল। লোকজনের চোখ ঝুঁকে গেল। কেউ কেউ মুষ্টিবদ্ধ করলেন, তো কেউ সেই স্ক্রিন দেখতে থাকলেন যেখানে ঘণ্টাখানেক আগে পর্যন্ত আশা দেখা যাচ্ছিল। ভিড়ের পেছনে দাঁড়ানো করণ তার নোটবুক শক্ত করে ধরেছিলেন। তার ভিতরে যেন দু আওয়াজ লড়াই করছিল। একটা বলছিল, বলো যা দেখেছ তা অন্য কেউ দেখেনি, এবং অন্যটা ভয় দেখিয়ে বলছিল, মায়ের অবস্থা, চাকরি চলে গেলে সব শেষ। তার হৃদয়ে ভয় এবং দায়িত্বের মাঝে একটি নীরব যুদ্ধ চলছিল। তখনই তার নজর মায়ার ওপর পড়ল। মায়ার চোখে কোনো দোষ ছিল না, শুধু একটি শান্ত বিশ্বাস, যেন তিনি শব্দ ছাড়াই বলছিলেন, করণ, যদি তুমি না তো কে? এই এক নজর করণের ভিতরে থমকে থাকা সাহসকে জাগিয়ে দিল। তার পদক্ষেপ ধীরে ধীরে এগোতে লাগল। তাকে নিজেও বোঝা গেল না যে কখন তিনি ভিড় চিলে মঞ্চের কাছে পৌঁছে গেলেন। হলে নীরবতা ছড়িয়ে পড়ল। লোকজন অবাক হয়ে তাকে দেখছিল। একটি টেকনিশিয়ান, যিনি এখনও কখনো আওয়াজও ওঠাননি, এখন এই সময় কথা বলতে যাচ্ছেন। অপর্ণা ভুরু তুলে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ করণ, বলো কি চাও? তাদের সুরে ঝাঁঝালো ছিল, কিন্তু ভিতরে কোথাও হালকা অবাকও ছিল। করণ গভীর নিঃশ্বাস নিলেন। তার হাতে ধরা নোটবুক হালকা কাঁপছিল, কিন্তু তার আওয়াজ স্থির ছিল। ম্যাম, আমার মনে হয় যে সমস্যা যেখানে আমরা খুঁজছি সেখানে নেই। হয়তো আমি এটি বুঝতে পারি। আমাকে শুধু একটি সুযোগ দিন। হলে ধীরে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কিছু ইঞ্জিনিয়ার হাসি থামাতে পারলেন না, এবং তখনই একটি তিক্ত আওয়াজ পুরো ঘরে গুঞ্জে উঠল, রাজীব মালহোত্রার। বাহ, এখন টেকনিশিয়ান আমাদের বলবে যে ইঞ্জিন কিভাবে চালাতে হয়। করণ তার দিকে তাকালেন না। তিনি শুধু সেই কথা পুনরাবৃত্তি করলেন, দয়া করে একটি সুযোগ দিন। সেই ক্ষণে পুরো হল দুভাবে বিভক্ত হয়ে গেল। একদিকে সন্দেহ, অন্যদিকে আশা, এবং কেউ জানত না যে এই শান্ত ক্ষণে করণ তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রথম পদক্ষেপ নিয়েছেন। পুরো হলে ছড়ানো নীরবতা এমন ছিল যেন প্রত্যেক ব্যক্তি তার নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়ে আছে। অপর্ণা মেহতা করণকে দেখছিলেন। তাদের চোখে অবাকও ছিল এবং হালকা ঝাঁঝালো। একটি সাধারণ টেকনিশিয়ানের এভাবে এগিয়ে এসে সমাধান দেওয়ার কথা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল, কিন্তু করণের আওয়াজে যে সততা ছিল তা ক্ষণভর সকলকে থামিয়ে দিয়েছিল। তখনই অভিজ্ঞ বিশেষজ্ঞ ডক্টর অনিতা চাওলা ধীরে দাঁড়ালেন। তাদের ব্যক্তিত্বে একটি স্থিরতা ছিল যা বছরের অভিজ্ঞতা থেকে আসে। তিনি শান্ত স্বরে বললেন, এটাকে বলতে দিন অপর্ণা। এত মাস ধরে এত বিশেষজ্ঞ লেগে আছে, কিন্তু সমস্যা ধরা পড়ছে না। যদি এটি কিছু অনুভব করেছে, তাহলে শুনে নেওয়ায় কোনো ক্ষতি নেই। আমাদের কাছে এখন বিকল্পও কত বাকি আছে। হলে কিছু হলচল হলো। কয়েক ইঞ্জিনিয়ার অসমঞ্জস দেখা গেল এবং পিছনে দাঁড়ানো রাজীব মালহোত্রার মুখে
টানাপোড়েনের সূক্ষ্ম রেখা উঠে এলো। রাজীব শুধু রাগ করেননি, তারা ভয় পেয়েছিলেন। এই প্রজেক্ট তাদের জন্য গৌরবের বিষয় ছিল। তারা কয়েকবার ব্যর্থ হয়েছিলেন এবং তাদের ভয় ছিল যে কোথাও একটি সাধারণ টেকনিশিয়ান তাদের ছবিতে প্রশ্ন তুলবে না। অপর্ণা কিছুক্ষণ তার ভিতরে লড়াই করে কাটালেন। তারপর ধীরে কণ্ঠে বললেন, ঠিক আছে করণ, যদি তোমার মনে হয় যে তুমি কিছু বুঝতে পারো তাহলে তোমাকে 2 ঘন্টা দেওয়া হলো। রোগীর মতো এই ইঞ্জিনের আবার মূল্যায়ন করো। যদি তুমি সফল হও তাহলে তোমাকে ইঞ্জিনিয়ার পদে প্রমোশন দেওয়া হবে, এবং যদি না হও তাহলে তোমাকে তোমার বর্তমান দায়িত্ব থেকে মুক্ত করতে হবে। এটি হুমকি নয়, বরং প্রজেক্টের গাম্ভীর্য। আশা করি তুমি বোঝো। তাদের সুরে কঠোরতার জায়গায় দায়িত্বের ভারী ছায়া ছিল, যা তাদের আরও মানবীয় করে তোলে। মায়ার নিঃশ্বাস আটকে গেল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে করণ এত বড় চ্যালেঞ্জের মাঝে দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু তার ভিতরে যে চুপচাপ বিশ্বাস ছিল তাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। করণ নোটবুক ধরে মাথা নোয়ালেন। তার মনে ভয় এবং দৃঢ়তা একসাথে উঠছিল। তিনি জানতেন যে এই সুযোগ শুধু একটি জীবনের মোড় নয়, বরং তার মায়ের, তার দাদাজির শিক্ষা এবং তার বছরের নীরব পরিশ্রমের উত্তরও। ভিড় ধীরে ধীরে হল থেকে বেরোতে লাগল এবং করণ একা দাঁড়িয়ে থাকলেন। তিনি অনুভব করতে পারছিলেন যে তার হাতের তালু ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই মায়া তার কাছে এলেন এবং ধীরে বললেন, ভয় পেও না, তুমি সেই ইঞ্জিনের আওয়াজ শুনেছ যা অন্য কেউ শোনেনি। শুধু সেই ইঞ্জিনিয়ারদের সামনে করণের সাহসী পদক্ষেপ 2 ঘন্টায় সমাধান দেওয়ার প্রতিশ্রুতি, এর উপর বিশ্বাস করো। তার কথায় এমন উষ্ণতা ছিল যে করণের নিঃশ্বাস কিছুটা সহজ হয়ে গেল। দূর থেকে রাজীব এই দৃশ্য দেখছিলেন। তাদের মুখে জ্বালা স্পষ্ট ছিল। তিনি একটি মন্দ সুরে নিজেকে বললেন, যদি এটি সফল হয় তাহলে আমার জায়গা বিপদে পড়ে যাবে। করণ গভীর নিঃশ্বাস নিলেন এবং ল্যাবের দিকে এগোলেন। ইঞ্জিনিয়ারিং টিম ইতিমধ্যে ইঞ্জিনকে সেফ মোডে নিয়ে রেস্ট প্রিপারেশন শুরু করে দিয়েছে, যাতে পরবর্তী পরীক্ষণের জন্য পরিবেশ সুরক্ষিত হয়। টুল বক্স প্রস্তুত রাখা হয়েছিল এবং কয়েকটি সিস্টেম ঠান্ডা হওয়ার জন্য পরীক্ষা করছিল। পুরো ল্যাব একটি অনন্য শান্তিতে ডুবেছিল, যেন ব্রহ্ম এক্সো জানে যে এখন তিনি কোনো এমন হাতে আসতে যাচ্ছেন যিনি তাকে শুনতে পারেন। করণ ইঞ্জিনের সামনে থামলেন। এটি সেই মেশিন ছিল যা মাসের পর মাস বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের জটিল করে রেখেছে। এখন তার কাছে শুধু 2 ঘন্টা ছিল। 2 ঘন্টা যাতে হয় তার জীবন বদলে যাবে অথবা পুরোপুরি ভেঙে যাবে। করণ যেই পরীক্ষণ ল্যাবে প্রবেশ করলেন, সেখানে ছড়ানো গভীর নীরবতা যেন দেওয়াল পর্যন্ত মিশে গিয়েছে। ব্রহ্ম এক্স ইঞ্জিন শান্ত ছিল, কিন্তু তার ঠান্ডা ধাতুর ভিতরে কোনো অকথ্য চাপের হালকা কম্পন ছড়িয়ে পড়ছিল, যেন সেও জানে যে আজ কারো ভাগ্য এই ঘরে নির্ধারিত হতে যাচ্ছে। করণ টুল বক্স খুললেন এবং ইঞ্জিনের চারপাশে ঘুরে প্রত্যেক জোড়, প্রত্যেক রেখা মনোযোগ দিয়ে দেখলেন। আজ তিনি প্রথমবার মেশিনকে একটি ইঞ্জিনিয়ারের মতো নয়, বরং সেই পুরনো বন্ধুর মতো পড়ছিলেন যার ধড়কন তিনি বছর ধরে চেনেন। কম্পনে লুকানো অসমতা আগের থেকে আরও স্পষ্ট লাগছিল, একটি ভাঙা লয়ের মতো যা বারবার তার মনোযোগ নিজের দিকে টানছিল। তিনি ইঞ্জিনের নিচের অংশের কাছে গেলেন এবং ছোট ছোট মডিউল খুলে পরীক্ষা করতে লাগলেন। কাঁচের অন্যদিকে ইঞ্জিনিয়াররা তাকে গভীরভাবে দেখছিল, কারো মুখে অবাক, কারো সন্দেহ এবং রাজীবের চোখে একটি অস্বস্তিকর অস্থিরতা। মাসের পর মাস টিম এই ক্ষেত্র পরীক্ষা করে এসেছে, কিন্তু করণ কিছু আলাদা খুঁজছিলেন। মেশিনের সেই লয়কে যা শুধু শুনে নয়, অনুভব করে বোঝা যায়। কাছাকাছি 10 মিনিট পর তাকে হালকা গড়বড় দেখা গেল। ভাইব্রেশন সেন্সরের কোণ তার নির্ধারিত স্থান থেকে কয়েক মাইক্রন সরে গিয়েছে। এই ত্রুটি এত সূক্ষ্ম ছিল যে সাধারণ পরীক্ষায় ধরা পড়া প্রায় অসম্ভব ছিল। করণ হালকা মাথা তুললেন। তার চোখে একটি চমক ছিল, কিন্তু যেই তিনি সেন্সরের গ্রিপ সমন্বয় করতে যাবেন, পেছন থেকে রাজীবের আওয়াজ গুঞ্জে উঠল, দ্রুত কিন্তু পেশাদার। করণ সতর্কতার সাথে এই অংশে ভুল টর্ক লাগালে পুরো মডিউল ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কোম্পানির সেফটি গাইডলাইন এটিকে সুপারভাইজার ছাড়া ছোঁয়ার অনুমতি দেয় না। অন্য কেউ হলে এটাকে সাহায্য মনে করত, কিন্তু করণ জানতেন যে এই সতর্কতা শুধু নিয়মের নয়, বরং রাজীবের ভয়েরও। ভয়ে যে যদি এই সাধারণ টেকনিশিয়ান সমস্যা ধরে ফেলে, তাহলে মাসের পরিশ্রম এবং গৌরব এক ঝটকায় মুছে যেতে পারে। করণের মন এক ক্ষণের জন্য থেমে গেল। ভুলের গুঞ্জাইশ ছিল না এবং সময়ও কম ছিল। তখনই তার নজর কাঁচের অন্যদিকে দাঁড়ানো মায়ার উপর পড়ল। তার চোখ যেন বলছিল, ভয় পেও না, তুমি এটাকে যেভাবে শুনেছ অন্য কেউ শুনতে পায়নি। শুধু এই ক্ষণ করণের ভিতরের ইতস্ততকে ধীরে গলিয়ে দিল। তিনি সেন্সরকে অত্যন্ত সতর্কতার সাথে ধরলেন, সেখানে টর্ক লাগালেন যা মেশিনের ধড়কনের সাথে মিলে যায়, এবং তার আঙুলে সেই সূক্ষ্ম কম্পন ফিরে এলো। কিন্তু এবার তা ভাঙা লয় নয়, বরং ভারসাম্যের দিকে ফিরে আসা তাল ছিল।
করণের মুখে একটি শান্ত সন্তুষ্ট হাসি উঠল। তিনি আগে ঝুঁকে ইঞ্জিনের অন্তর্ভাগ পরীক্ষা করতে থাকলেন, প্রত্যেক পরিবর্তন নোট করতে থাকলেন, এবং মেশিন যেন তার প্রত্যেক নড়াচড়ার উত্তর দিচ্ছিল। 2 ঘন্টা কখন কেটে গেল তাকে বোঝা গেল না। ঘামের রেখা তার কপাল থেকে বইছিল, কিন্তু তার চোখে ক্লান্তি নয়, শুধু বিশ্বাস ছিল। ঠিক সময়সীমা পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে তিনি সোজা দাঁড়ালেন। কাঁচের ওপারে দাঁড়ানো সকলে যেন তাদের নিঃশ্বাস থামিয়ে তার দিকে দেখতে লাগলেন। করণ গভীর নিঃশ্বাস নিলেন এবং শান্ত আওয়াজে বললেন, ম্যাম, সিস্টেম প্রস্তুত আছে, ইঞ্জিন চালানো যেতে পারে। এবং সেই ক্ষণে হলে উপস্থিত প্রত্যেক হৃদয় অনুভব করল যে আজ কথা বলা কোনো সাধারণ টেকনিশিয়ান নয়, বরং সেই ছেলে যিনি মেশিনের ভাষার সত্যিকারেই শুনেছেন। পরীক্ষণ কেন্দ্রের ভারী দেওয়ালের ভিতরে সেই সময় পরিবেশ এমন ছিল যেন বাতাসও তার পদক্ষেপ সতর্কতার সাথে রাখছিল। ব্রহ্ম এক্সের সামনে সুরক্ষা ঢাল নামানো হয়েছে, অগ্নি নিয়ন্ত্রণ প্রণালী সক্রিয় ছিল এবং প্রত্যেক ইঞ্জিনিয়ার তার জায়গায় সতর্ক দাঁড়িয়েছিল। করণ নিয়ন্ত্রণ প্যানেলের সামনে পৌঁছলে তার ভিতরে একটি অদ্ভুত শান্তি নেমে এলো, যেন এতদিনের সংগ্রামের পর তার মন এখন শুধু ইঞ্জিনের আওয়াজ শোনার জন্যই প্রস্তুত। কাছের অন্যদিকে দাঁড়ানো টিম তার প্রত্যেক নড়াচড়া দেখছিল। অপর্ণা মেহদার মুখে চাপের সূক্ষ্ম রেখা ছিল এবং ডক্টর করণ ইঞ্জিনের সূক্ষ্ম কম্পন বুঝে আসল হারমোনিক সমস্যা ধরে ফেলেন। অনিতার চোখে অভিজ্ঞতাজনিত ধৈর্যের চমক। সেই রাজীব কিছু দূরে দাঁড়িয়েছিলেন, মুখে এমন ভাব যেন তিনি ফলাফলের অনুমান করার চেষ্টা করছিলেন, ঘৃণা থেকে নয়, বরং কোনো অকথ্য ভয় থেকে, যা ধীরে ধীরে তাদের নিঃশ্বাস ভারী করছিল। করণ শেষবার সকল প্যারামিটার পরীক্ষা করলেন এবং একটি ধীর সতর্ক নিঃশ্বাস নিয়ে সুইচ চাপলেন। ইঞ্জিনের গভীরতা থেকে একটি ধীরে উঠে আসা গুঞ্জন ছড়িয়ে পড়ল, যা সুরক্ষা শিল্ডে ধাক্কা খেয়ে ঘরে কম্পন হয়ে ফিরে এলো। আরপিএম 900, 1200, 1600-তে ডেটা সন্তুলিত ছিল। 2500-তে আওয়াজ তীব্র হল, কিন্তু তাল ঠিক ছিল। কাঁচের পিছনে দাঁড়ানো মায়া পাশ ফিরলেন, তার আঙ্গুলগুলো একসাথে জড়িয়ে গেল এবং তার চোখে একটি অকথ্য প্রার্থনা ভাসতে লাগল। করণ স্ক্রিন সরিয়ে ইঞ্জিনের ধ্বনিতে মনোযোগ দিলেন। তার মুখ এখন একদম স্থির ছিল, যেন এই ধ্বনিকে কোনো পুরনো সঙ্গীতের মতো চিনছিলেন। 3000 আরপিএমে কিছু সেকেন্ডের জন্য ইঞ্জিন তীক্ষ্ণ গর্জন করল এবং ল্যাবে দাঁড়ানো লোকজন অনায়াসে এগিয়ে ঝুঁকলেন। এটি সেই বিন্দু ছিল যেখানে ইঞ্জিন সবসময় হার মেনে নিত। রাজীবের ধড়কন অনায়াসে তীব্র হয়ে উঠল। ঘৃণা নয়, বরং এই সন্দেহ যে কোথায় করণ সত্যিকারের সেই দেখে ফেলেছে যা মাসের পর তাদের অভিজ্ঞ মস্তিষ্ক ধরতে পারেনি। 3100, 3200, 3300 আরপিএমে কম্পন বাড়ল, কিন্তু পরবর্তী ক্ষণে কোনো অদৃশ্য সাহায্যের মতো ভারসাম্য ফিরে এলো। ডেটা সোজা হয়ে গেল, ভাইব্রেশন গ্রাফগুলো স্থির রেখায় পরিণত হল। ডক্টর অনিতা তার চশমার পিছন থেকে স্ক্রিন দেখলেন এবং প্রথমবার তাদের মুখে সন্দেহের জায়গায় বিশ্বাস চমক উঠল। কিন্তু আসল পরীক্ষা এখন শুরু হল। পুরো 7 মিনিট যেখানে ইঞ্জিনকে বিনা বাধায় স্থির থাকতে হবে। 90 সেকেন্ড, 200 সেকেন্ড, 380 সেকেন্ড ইঞ্জিন তার পুরো শক্তির সাথে চলতে থাকল এবং ঘরে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা প্রত্যেক ক্ষণ এই অনন্য দৃশ্যের সাক্ষী হয়ে গেলেন। করণের হৃদয় তীব্র ছিল, কিন্তু মুখ যতটা শান্ত, যেন এই মেশিনের ভিতরে ধরকতে থাকা প্রত্যেক কম্পন তার মধ্য দিয়ে যাচ্ছিল। যখন 420 সেকেন্ড পূর্ণ হল, তাকে হঠাৎ স্মরণ হল যে এই ক্ষণের আগে তিনি কত রাত এই ইঞ্জিনের ব্লুপ্রিন্টে কাটিয়েছেন, কতবার ভেবেছেন যে কখনো কি কেউ তার বোঝাপড়ায় বিশ্বাস করবে। মায়ার দিকে তাকাতেই তার চোখে একটি হালকা আর্দ্র সন্তোষের উত্তর এলো। এখন চাহিদা যাই হোক, তিনি নিজেকে প্রমাণ করেছেন। এবং তারপর 7 মিনিট পূর্ণ হল। স্ক্রিনে বড় অক্ষরে চমক উঠল, সিস্টেম স্টেবল, ইঞ্জিন অপটিমাল। সেই ক্ষণে ঘরের ছড়ানো নীরবতা টুকরো হয়ে হালকা উল্লাসের ঢেউয়ে পরিণত হল। তালি গুঞ্জে উঠল। কিছু ইঞ্জিনিয়াররা স্বস্তির নিঃশ্বাস নিয়ে একে অন্যকে দেখলেন এবং রাজীবের মুখ ধীরে ধীরে ঝুঁকে গেল, কোনো হারের মতো নয়, বরং কোনো সত্যকে স্বীকার করে। অপর্ণা আশ্চর্য এবং গৌরবের মিশ্রভাবে করণের দিকে তাকালেন। তাদের চোখে সেই চমক ছিল যা হয়তো বছর পর কোনো কর্মচারীর জন্য জেগেছে। মায়ার ঠোঁট কাঁপল, কিন্তু সেই হাসি লুকাতে পারলেন না। করণ ইঞ্জিনের শেষ ধ্বনি শুনে চোখ বন্ধ করলেন। এই জয় তার জন্য শোরগোল নয়, বরং একটি শান্ত উত্তর ছিল। ব্রহ্ম এক্স আজ প্রথমবার কারো শুনে চলেছে, এবং সেই শোনা যিনি এখনও কাউকে গণনায় রাখত না।
ইঞ্জিনের সফলতার পর পুরো নমা অ্যারোস্পেসে যেন হালকা বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে, কিন্তু এই উৎসাহ কোনো দমিত স্বরের মতো ছিল, যেন লোকজন খুশি তো ছিলেন, কিন্তু এখনও বুঝতে পারছিলেন না যে মাসের জটিল ব্যর্থতা একটি টেকনিশিয়ানের হালকা সমন্বয়ে কিভাবে অদৃশ্য হয়ে গেল। সেই সন্ধ্যায় অপর্ণা মেহতা বোর্ড এবং সিনিয়র স্টাফের জরুরি বৈঠক ডাকলেন। করণকেও বৈঠকে প্রযুক্তিগত প্রতিবেদকের রূপে দেখা ডাকা হয়েছে, যাতে তিনি তার প্রক্রিয়ার বিবরণ দিতে পারেন। বিশাল কনফারেন্স রুমে অ্যারোস্পেস শিল্পের অভিজ্ঞ মস্তিষ্করা বসেছিলেন এবং সেই ঘরের পিছনের কোণে দাঁড়ানো করণ নিজেকে তাদের থেকে ছোট নয় বরং আলাদা অনুভব করছিলেন, যেন তার দুনিয়া ডেটা থেকে নয়, ধ্বনি এবং অনুভূতি থেকে চলে। স্ক্রিনে ব্রহ্ম এক্সের পারফরম্যান্স রিপোর্ট চলছিল, প্রত্যেক লাইন তার সফলতার সমর্থন করছিল। অনিতা বললেন, করণ যেভাবে ভাইব্রেশন প্যাটার্ন অনুভব করেছে তা কোনো সাধারণ প্রশিক্ষণ থেকে আসে না, এতে বছরের সংবেদনশীলতা আছে। তাদের শান্ত অভিজ্ঞ আওয়াজ ঘরের বাতাসকে স্থির করছিল, কিন্তু সেখানে রাজীব তার চেয়ারে সোজা বসেছিলেন, চোখে সেই অস্থিরতা ছিল যা তিনি লুকাতে চেষ্টা করছিলেন। ফ্লোরে আগে ইউরোপে তাদের একটি টিম এইভাবে একটি টেকনিশিয়ানের কারণে তাদের র্যাঙ্কিং পড়ে গিয়েছিল এবং এখন ইতিহাস পুনরাবৃত্তির মতো লাগছিল। করণের সফলতা তাদের শুধু চড়ছে না, বরং তাদের পুরনো ভয়ও ফিরিয়ে আনছিল। এই ভয়ই তাদের নজরকে কঠোর করে তুলছিল। অপর্ণা এখন করণের দিকে তাকালেন। আমাদের বলো করণ, তুমি কিভাবে চিনলে যে সমস্যা ডেটায় নয় তালে ছিল? করণ কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, ম্যাম, মেশিনও কথা বলে। কখনো কখনো খুব হালকা কম্পনের লুকানো আওয়াজ বলে দেয় যে সে কি চায়। আমি শুধু শুনছিলাম। তার শব্দগুলো ঘরে এমনভাবে পড়ল যেন কেউ কোনো পুরনো ঐতিহ্যকে আবার জাগিয়ে তুলেছে। কয়েক বিদেশি ইঞ্জিনিয়াররা আপোষে কথা বলতে লাগলেন। সেই পরিবেশ তাদের জন্য অদ্ভুত লাগল এবং চ্যালেঞ্জপূর্ণ। তাদের মুখ বলছিল যে তারা এই সফলতাকে প্রযুক্তিগত থেকে বেশি সংযোগ মনে করতে প্রস্তুত ছিলেন। সাংস্কৃতিক দূরত্ব একদম স্পষ্ট ছিল। তখনই রাজীব, ছোট পরিবর্তনের বড় পরামর্শ, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, সন্দেহ এবং অবাকতায় মাথা ধরে বললেন, কিন্তু এটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। যদি টর্ক একটু ভুল হতো তাহলে কোটি কোটির মডিউল নষ্ট হয়ে যেতে পারত। কি আমরা তার প্রক্রিয়াকে মানদণ্ড বানাতে পারি? হয়তো এটি শুধু ভাগ্য। এটি বলার সময় তাদের আওয়াজ যতটা শান্ত ছিল ততটাই ধারালো। করণ চুপ ছিলেন। তিনি বিতর্ক করার ব্যক্তি নন, তিনি শুধু যা অনুভব করেন তাই বলেন। কিন্তু ডক্টর অনিতা কড়া স্বরে বললেন, রাজীব, ভাগ্য মাইক্রন স্তরের বিচ্যুতি ধরে, জ্ঞান, সহনশীলতা এবং মনোযোগ ধরে। তাদের শব্দগুলো থেকে ঘরে একটি হালকা খনখনানি উঠল এবং প্রথমবার রাজীবের চোখে অস্বস্তি খোলা রূপে দেখা গেল। বৈঠক শেষ হওয়ার পর করিডোরে রোশনি কিছুটা নরম লাগছিল। করণ ধীর পদক্ষেপে বাইরে বেরোচ্ছিলেন, এখনও সেই শক্তি অনুভব করতে যা ইঞ্জিন থেকে সফল পরীক্ষণের সময় বেরিয়েছে। মায়া তার কাছে এলেন, মুখে স্বস্তি এবং স্নেহের মিশ্রণ ছিল। তিনি ধীরে বললেন, তুমি শুধু মেশিনই নয়, নিজেকেও প্রমাণ করেছ। করণ হালকা হাসির সাথে উত্তর দিলেন, ভয় তো তখনও ছিল, কিন্তু হয়তো এবার সেই ভয়ও সাহায্য করছিল। তার কথায় মায়ার চোখ নরম হয়ে গেল। তার ভিতরে করণের জন্য একটি অকথ্য নৈকট্য আকার নিচ্ছিল। দূর মোড়ে দাঁড়ানো রাজীব এসব দেখছিলেন। তার চোখে সেই পুরনো ভয় এবং এখন একটি নতুন যোজনার ঠান্ডা চমক ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে যদি করণ এগোয় তাহলে তার জায়গা, তার পরিচয়, তার বছরের পরিশ্রম বিপদে পড়ে যাবে। এবং সেই রাতে তিনি মনে চুপচাপ ঠিক করলেন, করণের জন্য আসল পরীক্ষা এখনও শুরু হতে যাচ্ছে। ইঞ্জিনের সফলতার পর নমা অ্যারো এবং স্পেসের ভবন বাইরে থেকে শান্ত ছিল, কিন্তু ভিতরে কয়েক ঘরের রোশনি এখনও ধড়ক ছিল, যেন প্রত্যেকে এখনও বোঝার চেষ্টা করছিল যে মাসের বন্ধ প্রযুক্তি হঠাৎ কিভাবে জীবন পেয়েছে। সেই মাঝে রাজীব তার বড় কাচের কেবিনে বসেছিলেন এবং সিনিয়র প্রযুক্তিগত পরিচালক হওয়ার সুবাদে ব্রাম এক্স প্রজেক্টের সব দায়িত্ব সরাসরি তার কাঁধে ছিল। এবং এই কথা তাকে অস্থির করছিল যে এত অভিজ্ঞতা এবং যোগ্যতার পরেও সমস্যা তার ধরা পড়েনি, কিন্তু কারণ একটি ফ্লোর টেকনিশিয়ান ধরে ফেলেছে।
টেবিলে রাখা রিপোর্টগুলো উল্টাতে উল্টাতে তার আঙুল ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু মন সন্তুষ্ট হচ্ছে না। তিনি প্রত্যেক লাইনে এটি খুঁজছিলেন যে কোথাও কোনো ত্রুটি মিলুক, যা থেকে করণের সফলতাকে অস্থায়ী বা অনানুষ্ঠানিক বলা যায়। কিন্তু সবকিছু যতটা স্পষ্ট ছিল ততটা করণের শব্দ। পরবর্তী সকালে করণ অফিসে পৌঁছলে তিনি দেখলেন যে তার ইনবক্সে ইউরোপিয়ান ডায়াগনস্টিক সিস্টেমের কয়েক মেইল এসেছে। সেগুলো ব্যক্তিগত ছিল, বিস্তৃত ছিল এবং অত্যন্ত আনুষ্ঠানিক, যেমন ইউরোপিয়ান কর্মসংস্কৃতিতে স্বাভাবিক, সরাসরি প্রশ্নে স্পষ্ট এবং কোনো ঘুরানো ছাড়া। করণ প্রয়োজনের অধিক চাপ অনুভব করলেন না, কিন্তু এটি বুঝে গেলেন যে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। তিনি মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ছিলেন যে তখনই মায়া তার কাছে এসে বললেন, তারা কঠোর নয়, শুধু তাদের শৈলী আমাদের মতো ভাবনাত্মক নয়। তারা চায় যে তোমার পদ্ধতিকে মানকিত করা যায়। এটাকে একটি চ্যালেঞ্জ মনে করো, আক্রমণ নয়। তার আওয়াজে সরলতা ছিল, কিন্তু করণ তার শব্দের পিছনে লুকানো চিন্তা অনুভব করতে পারছিলেন। দুপুরে রাজীব তাকে তার কেবিনে ডাকলেন। রাজীবের মুখ আজ অনন্য আত্মবিশ্বাসে ভরা ছিল, একটি এমন আত্মবিশ্বাস যা ভিতরের ভয় লুকানোর চেষ্টা করছে। করণ তিনি মেজে ফাইল রাখতে গিয়ে বললেন, বোর্ড তোমার প্রক্রিয়াকে ডকুমেন্টেড স্ট্যান্ডার্ডে পরিণত করতে বলছে। তুমি জানো, একটি ভুলও রেকর্ড হলে পুরো দায়িত্ব তোমার হবে, কিন্তু সঠিকভাবে লেখা হলে ইউরোপে তোমার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। করণ বুঝে গেলেন যে এখানে প্রস্তাব রাখা একটি 2000 প্রভা রাখা নয়, চাপ ছিল। কিন্তু তিনি শান্ত সুরে বললেন, আমি যতটা জানি ততটা লিখে দেব স্যার। ঝুঁকি থেকে বেশি আমাকে সত্য লুকানোর ভয় লাগে। রাজীব কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর হালকা হাসির সাথে বললেন, দেখা যাক করণ, ইউরোপে সকলকে প্রভাবিত করা সহজ হবে না, এই করণকে পিছু করা। সন্ধ্যায় ক্যাফেটেরিয়ার জানালা থেকে আসা সোনালি রোশনিতে করণের মুখ ক্লান্ত দেখা যাচ্ছিল। মায়া তার সামনে বসেছিলেন। তিনি করণের হাতে নজর দিলেন। আঙুলের হালকা অস্থিরতা তার মনের অবস্থা বলছিল, তোমাকে এসব একা সহ্য করার প্রয়োজন নেই, এটি এক্সপ্রিকা মতো না। তিনি ধীরে বললেন। করণ তার কথায় হাসলেন, একটি ক্লান্ত কিন্তু সত্যি হাসি। হয়তো ভয় আছে, কিন্তু প্রত্যেক পদক্ষেপে আমার মনে হয় যে আমার দাদাজির আওয়াজ এখনও সাথে আছে, এটি আমাকে সমর্থন করে। মায়া তার চোখে তাকালেন এবং এক্ষণের জন্য এমন লাগল যেন দুজনের মাঝে কিছু অকথ্য কিন্তু গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। অফিস থেকে বেরোতে সময় করণ দেখলেন যে বাইরের বাতাসে হালকা ঠান্ডা ছিল এবং স্ট্রিট লাইটের রোশনি রাস্তাকে চমকানো নয় বরং স্পষ্ট করছিল, যেন বলছে যে পথ লম্বা কিন্তু দেখা যাচ্ছে। তাকে জানা ছিল যে আজকের এই শান্তি আসন্ন হলচলের ইঙ্গিত। রাজীব তার চাল চেলেছে, ইউরোপ তার প্রশ্ন পাঠিয়েছে এবং করণ প্রথমবার অনুভব করছিলেন যে তার জীবন এখন তার পদক্ষেপ থেকে নয়, তার সাহস থেকে এগোচ্ছে। পরবর্তী সপ্তাহের সেই সকালে নামা এরোস্পেসের করিডোরে একটি অসামান্য হলচল চলছিল, যেন বাতাস নিজে কোনো খবর নিয়ে দৌড়াচ্ছে। করণকে সেই সময় বোর্ডরুমে ডাকা হলো। ভিতরে পৌঁছতে তিনি দেখলেন যে অপর্ণা মেহতা, ডক্টর অনিতা এবং কয়েক সিনিয়র অফিসার তার আসার অপেক্ষায় ছিলেন। অপর্ণা সরাসরি বললেন, করণ, ইউরোপিয়ান ডায়াগনস্টিক সেন্টার তোমাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। তুমি 2 সপ্তাহে মিউনিক যাচ্ছ এবং সেখানে হারমোনিক্স ইউনিটের দায়িত্ব তোমাকে সোপর্দ করা হবে। আওয়াজ শান্ত ছিল, কিন্তু তার শব্দগুলো ঘরে একটি আলাদা ভার তৈরি করল। করণ মাথা নাড়লেন, কিন্তু ভিতরে একটি ধড়কন তীব্র হয়ে গেল, যেন কোনো নতুন শুরু ধীরে ধীরে তার সামনে আকার নিচ্ছে। ডক্টর অনিতা তার কাঁধে হাত রাখলেন। এটি শুধু কাজ নয় করণ, এই যাত্রা তোমাকে বদলে দেবে। কিন্তু ঘরের এক কোণে দাঁড়ানো রাজীব আলাদা মুদ্রায় ছিলেন। মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসি কোনো সুখের মতো লাগছিল, যেন তিনি করণের ভিতরের ইতস্তত চাহিদাকে পড়ে ফেলতে চান। বৈঠক শেষ হল তো তিনি তার কাছে এলেন এবং বললেন, মিউনিখ বড় মঞ্চ, সেখানে লোকজন প্রত্যেক প্রযুক্তিগত সিদ্ধান্তের মূল পর্যন্ত যায়। আশা করি যে তোমার কাছে প্রত্যেক প্রশ্নের উত্তর থাকবে, এবং যদি না থাকে তো শিখার পদ্ধতি থাকা উচিত। শব্দগুলোতে কোথাও কোনো সরাসরি আক্রমণ ছিল না, কিন্তু তাদের নির্বাচিত ভাষা এমন ছিল যে করণ বুঝে গেলেন রাজীবের খেলা এখন খোলাখুলি নয়, বরং সূক্ষ্ম কুয়াশায় খেলার। দুপুরে ইউরোপিয়ান টিমের নতুন মেইল এলো। এবার তাতে প্রযুক্তিগত জিজ্ঞাসা নয়, বরং কয়েক প্রি ডেপ্লয়মেন্ট প্রোটোকল ছিল, লম্বা চারণবদ্ধ, অত্যন্ত সতর্ক। এটি ভারতীয় পরিবেশ থেকে ভিন্ন ছিল, যেখানে সম্পর্কে ভাবনা জায়গা নেয়। সেখানে ইউরোপিয়ান নির্দেশ শুকনো কিন্তু স্পষ্ট ছিল।
করণ সেগুলো পড়তে পড়তে অনুভব করলেন যে এটি শুধু চ্যালেঞ্জ নয়, বরং একটি অনুশাসনের অভ্যাস আছে। তিনি চুপচাপ স্ক্রিন দেখতে থাকলেন, যেন এটি বোঝার চেষ্টা করছিলেন যে আসন্ন দিনগুলোতে তাকে কোন লয়ে ঢালতে হবে। সন্ধ্যায় অফিসের ছাদে বাতাস কিছুটা ঠান্ডা ছিল। মায়া তার কাছে এলেন। তার মুখে হালকা গম্ভীরতা ছিল, কিন্তু চোখে অপ্রয়োজনীয় ভাবনা নয়, একটি স্থির বিশ্বাস ছিল। তুমি খুব কম সময়ে অনেক কিছু অর্জন করেছ, তিনি বললেন, এবং এখন তোমাকে সেই থেকে আরও বড় মঞ্চ যেতে হবে। কিন্তু কখনো কখনো বড় জায়গা লোকজনকে একা করে দেয়। করণ তাকে দেখলেন এবং প্রথমবার অনুভব করলেন যে মায়া তার চিন্তা শব্দের থেকে বেশি তার লুকানোতে বলছেন। আমি ভয় পাই, তিনি স্বীকার করলেন, কিন্তু হয়তো এবার ভয় আমাকে থামাচ্ছে না, শুধু স্মরণ করাচ্ছে যে পথ বড়। মায়া হালকা হেসে দূর দেখতে থাকলেন এবং বললেন, শুধু এটি মনে রাখো যে প্রত্যেক নতুন জায়গা তোমাকে বদলে দেবে, কিন্তু বদলানো প্রয়োজনীয়। সেই রাতে যখন করণ বাড়ি পৌঁছলেন, তো মা উঠোনে বসে রোদে শুকানো কাপড় সংগ্রহ করছিলেন। তিনি করণকে দেখলেন এবং কিছু না জিজ্ঞাসা করে বুঝে গেলেন যে তার জীবনে আজ কোনো নতুন মোড় এসেছে। করণ ধীরে বললেন, আম্মা, আমি জার্মানি যাচ্ছি। মা কাপড় মোড়া থামালেন এবং কিছুক্ষণ তার দিকে দেখতে থেকে বললেন, দূরত্ব মন থেকে নির্ধারিত হয় বেটা, কিন্তু সাহস সেখানে থাকে যেখানে নিজের লোকজন দাঁড়িয়ে থাকে। তাদের এই সরল কথা করণের ভিতরে এমন নামল যেন হঠাৎ কোনো ভার ঢিলে হয়ে গেল। রাত ঢলে ঢলে করণ তার ঘরে বসে পাসপোর্ট এবং দস্তাবেজ সংগ্রহ করছিলেন। বাইরে আকাশে হালকা নীল অন্ধকার ছিল এবং শহরের রশ্মিগুলো দূর থেকে কোনো শান্ত নদীর মতো বইছে দেখা যাচ্ছিল। করণ জানালা থেকে বাইরে দেখলেন এবং ভাবলেন জীবন তাকে ডাকছে, কিন্তু এবার তিনি ঘাবড়ানো থেকে নয়, বরং একটি গভীর শান্ত প্রস্তুতির সাথে এগোবেন। মিউনিখের বিমানবন্দরে নামতে করণকে একটি অদ্ভুত ঠান্ডা উষ্ণতা ঘিরে ধরল, যেন এই শহর তার নীরবতায়ও তাকে পরখ করছে। বাতাসে কুয়াশাচ্ছন্ন ঠান্ডা ছিল, কিন্তু পদক্ষেপের চালে একটি এমন অনুশাসন ছিল যা দেখে তিনি নিজেকে কিছুটা অস্থির অনুভব করতে লাগলেন। ভারতের রঙিন আওয়াজগুলো হঠাৎ যেন কোনো দূর সময়ে বন্দী হয়ে গিয়েছে, এবং সামনে শুধু একটি এমন শহর যেখানে প্রত্যেক মুখ, প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক দিশা তার সময়ের সাথে একদম সঠিক তাল মেলে চলছে দেখা যাচ্ছিল। গাড়ির জানালা থেকে বাইরে দেখতে দেখতে তাকে লাগছিল যে এই জায়গা শুধু ভবনের নয়, বরং একটি থেমে থাকা চিন্তা এবং লয়ের তৈরি। একটি এমন লয় যাকে বোঝা সহজ নয়, কিন্তু যা বোঝা গেলে ব্যক্তিকে একটি নতুন গভীরতা দেয়। ইউরোপিয়ান ডায়াগনস্টিক সেন্টার পৌঁছতে পরিবেশ আরও কঠোর অনুভূত হল। সেখানে লোকজনের অভিবাদনে হাসি তো ছিল, কিন্তু তা সীমিত, মাপা হয়ে যেন প্রত্যেক শব্দ এখানে একটি নিয়ম পালন করে। করণ অনুভব করলেন যে তার প্রত্যেক চাল, তার প্রত্যেক নিঃশ্বাস, তার প্রত্যেক নজরকে পরখ করা হচ্ছে। দু ইঞ্জিনিয়ার তার পিছন থেকে ধীরে বললেন, দেখি এই ছেলেটিতে কত দম আছে। এই আওয়াজ তার ভিতরে হালকা টেস জাগাল, কিন্তু তিনি নিজেকে থামিয়ে শুধু এটিই ভাবলেন যে এখানে তার পরিচয় তার শব্দ থেকে নয়, তার কাজ থেকে তৈরি হবে। প্রথম বৈঠকেই সিনিয়র ইঞ্জিনিয়ার হ্যান্স কঠোর মুখ করে বললেন যে এখানে কাজের প্রত্যেক ধাপ নির্ধারিত মান অনুসারে হবে, এবং ছোট অস্থিরতাও পুরো ইঞ্জিনকে ভুল দিশায় ঠেলে দিতে পারে। করণ বুঝছিলেন যে এটি তার আসল পরীক্ষার প্রথম পদক্ষেপ, কিন্তু যে আঘাত তাকে পরবর্তী ক্ষণে মিলল তার কল্পনাও করেননি। হ্যান্স ভারতীয় টিম দিয়ে পাঠানো তার প্রযুক্তিগত দস্তাবেজ তার সামনে রাখলেন। করণ ভেবেছিলেন যে তাতে তার সেই পদ্ধতি থাকবে যা তিনি দিন-রাত পরিশ্রম করে প্রস্তুত করেছেন, কিন্তু যেই তিনি পাতা খুললেন তার চোখ থেমে গেল। কয়েক অংশ বদলানো, কিছু বিবরণ সরানো, কিছু এমন ঘটনা যা তিনি কখনো লিখেননি। এটি সাধারণ ভুল নয়, এটি কোনো লুকানো হাতের চালের মতো লাগছিল। হ্যান্স তার চোখে ঝুঁকে জিজ্ঞাসা করলেন, কি এটিই তোমার প্রক্রিয়া? এই প্রশ্ন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার বিশ্বাসে রাখা পাথর ছিল। করণ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, না স্যার, এতে পরিবর্তন হয়েছে। আমার আসল প্রক্রিয়া আলাদা, এবং আমি তাকে প্রমাণ করে দেখাতে পারি। তার শব্দগুলোতে কোনো অহংকার ছিল না, শুধু একটি স্পষ্ট সত্য এবং একটি এমন বিশ্বাস যা ভিতর থেকে ওঠে যখন ব্যক্তি জানে যে তিনি ভুল নন।
হ্যান্স কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর খুব শান্ত স্বরে বললেন যে এখানে কথায় নয়, পরীক্ষণে বিশ্বাস করা হয়, এবং কাল সকল ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে করণকে তার পদ্ধতি সিদ্ধ করতে হবে। এটি শুনে করণকে লাগল যেন কালের দিন শুধু মেশিনের নয়, বরং তার নিজের পরিচয়ের পরীক্ষণ হয়ে যাবে। সন্ধ্যায় তার সাধারণ অ্যাপার্টমেন্টে পৌঁছতে তার মনে একটি ক্লান্তিও ছিল এবং একটি অদ্ভুত উত্তেজনাও। জানালার বাইরে পড়তে থাকা তুষার পুরো শহরকে কোনো ছবির মতো স্থির করে রেখেছে। এই সাদাতায় তাকে একাকিত্ব নয়, বরং একটি শান্ত আগুন অনুভূত হল, যেন শহর বলছে যে এখানে যা অর্জন করতে হবে তা নিজের পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে। তখনই মায়ার মেসেজ এলো। নতুন জায়গা শুরুতে ভারী লাগে, শুধু নিঃশ্বাস নেওয়া হলো না। করণ মেসেজ পড়ে হালকা হাসলেন এবং উত্তর লিখলেন, হ্যাঁ, কালের প্রস্তুতি করছি। এই শহরের তার নিজস্ব তাল আছে, তাকে শোনা শিখছি। জানালার বাইরে তুষার পড়তে ফ্লাইট সিমুলেশনে ইঞ্জিন আসার থেকে ভালো পারফর্ম করে থাকল, এবং করণ অনুভব করলেন যে এই রাতের শান্তিতেও তার কালের চ্যালেঞ্জ কোথাও জেগে আছে। কাল তিনি শুধু মেশিনের ইঞ্জিন নয়, তার সত্যতার লয়কেও প্রমাণ করতে যাচ্ছেন। পরবর্তী সকালে পরীক্ষণ কক্ষে পৌঁছতে করণ অনুভব করলেন যে বাতাসে একটি অদ্ভুত গাম্ভীর্য ভাসছে, যেন পুরো কেন্দ্রের নিঃশ্বাস আজ এই বিশাল অ্যারোথ্রাস্ট ইঞ্জিনের ধড়কনে আবদ্ধ। স্ক্রিনগুলো হালকা রোশনিতে চমকাচ্ছিল। ইঞ্জিনিয়াররা তাদের যন্ত্র ধরে দাঁড়িয়েছিলেন এবং হলের মাঝখানে রাখা ইঞ্জিন কোনো ঘুমন্ত দৈত্যের মতো শান্ত হয়ে ওঠার অপেক্ষায় ছিল। করণ তার কাছে পৌঁছলে মেশিনের ঠান্ডা ধাতুতে তাকে একটি হালকা কম্পন অনুভূত হল। সেই কম্পন যাকে তিনি সংখ্যা থেকে নয়, অভিজ্ঞতা থেকে বোঝেন। তিনি নিচে ঝুঁকে সেটিং পরীক্ষা করতে লাগলেন এবং তখনই তার কপালে হালকা ভাঁজ উঠল। সেন্সরের কোণ কিছু ডিগ্রি বদলানো ছিল, এত সাধারণ যে সাধারণ নজর হয়তো তাকে দেখতেও না পারে, কিন্তু করণের মনোযোগ তৎক্ষণাৎ সেখানে আটকে গেল। এই প্রজেক্টের দস্তাবেজ এবং সেটিংগুলো বদলানোর সম্ভাবনা তাকে কখনো কখনো ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। বিশেষ করে করণ কয়েক সপ্তাহ আগে ভারতে রাজীব প্রযুক্তিগত ফাইলগুলো চেক করার বাহানায় কয়েকবার তার কাছে রেখেছিলেন এবং প্রত্যেকবার একটি অদ্ভুত হাসির সাথে ফিরিয়ে দিয়েছিলেন। বিশেষ করে করণ কয়েক সপ্তাহ আগে ভারতে প্রযুক্তিগত ফাইলগুলোর জন্য কিন্তু তার ভিতরে একটি তীক্ষ্ণ সন্দেহ এখন ধীরে ধীরে আকার নিচ্ছিল। তিনি জানতেন যে যদি এখন তিনি সেন্সারে হওয়া পরিবর্তনকে উন্মোচিত করেন তাহলে বৈঠক থামতে পারে। রাজীব পর্যন্ত পৌঁছানোর কোনো প্রমাণ না থাকায় কথা উল্টোও পড়তে পারে, এবং সবচেয়ে বড় কথা, ইঞ্জিন আজ ব্যর্থ হলে পুরো প্রজেক্টে সংকট আসবে। দাদাজির পুরনো শিক্ষা তার ভিতরে গুঞ্জে উঠল। ভুলকে চেনা যথেষ্ট নয়, সঠিককে সময় মতো ধরা প্রয়োজন। তিনি কাউকে না বলে সেন্সারের কোণ শান্ত হাতে ফিরিয়ে সঠিক অবস্থায় করে দিলেন। হ্যান্স দূর থেকে দাঁড়িয়ে তাকে গভীর নজরে দেখছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না। সবকিছু প্রস্তুত হওয়ার পর হ্যান্স সংকেত দিলেন এবং ইঞ্জিন ধীরে ধীরে গর্জন করে জীবিত হতে লাগল। আওয়াজ শুরুতে একদম স্বাভাবিক ছিল, তারপর ধীরে ধীরে তাপমাত্রা উঠতে লাগল। ইঞ্জিনিয়াররা একসাথে স্ক্রিনের দিকে ঝুঁকে ডেটা পড়তে লাগলেন, যেন কোনো গুরুত্বপূর্ণ ক্ষণকে চোখে বন্দি করতে চান। করণ তার জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনের লয়কে অত্যন্ত মনোযোগ দিয়ে অনুভব করছিলেন, না কোনো ভয় থেকে, না কোনো তাড়াহুড়ো থেকে, বরং সেই গভীর বোঝাপড়ার সাথে যা বছরের পরিশ্রম এবং ভিতরে লুকানো সংবেদনশীলতা থেকে জন্ম নেয়। কয়েক মিনিট পর্যন্ত সকল সংখ্যা স্বাভাবিক ছিল। 1/2 সম্ভবত 1, 100 পিকো। তারপর সেই ক্ষণ এলো যেখানে এখনও পর্যন্ত ইঞ্জিন প্রত্যেকবার অস্থির হয়েছে। ঘরে অস্থিরতা ছড়িয়ে পড়ল, কিন্তু এবার কিছু আলাদা ছিল। আওয়াজে উঠে আসা হালকা অস্থিরতা হঠাৎ শান্ত হয়ে গেল, যেন মেশিন কোনো অদৃশ্য হাতের সাহায্য পেয়েছে। স্ক্রিনে প্রথমবার সকল সংকেতে প্রত্যেক রঙের স্থির রেখা দেখা গেল। তাপমাত্রা স্থির ছিল, কম্পন স্থির, এবং ইঞ্জিনের শক্তি আগের থেকে কোথাও বেশি ভারসাম্যপূর্ণ। হলে দাঁড়ানো কয়েক ইঞ্জিনিয়াররা স্বস্তির নিঃশ্বাস নিলেন এবং কারো চোখে সেই চমক এলো যা লম্বা সংগ্রামের পর সত্যিকারের সফলতা দেখে ওঠে। হ্যান্স ধীর পদক্ষেপে করণের কাছে এলেন। তাদের মুখে কঠোরতা নয়, বরং একটি গভীর জিজ্ঞাসা এবং সম্মান ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বদলেছিলে না? করণ কোনো অহংকার ছাড়াই একটি শান্ত সত্যতার সাথে বললেন, স্যার, মেশিন সবসময় সংকেত দেয়, আমাদের শুধু সেই সংকেতগুলো সঠিক সময় বোঝা প্রয়োজন। হ্যান্সের ঠোঁটে হালকা হাসি উঠল, এমন হাসি যা অভিজ্ঞতা থেকে জন্ম নেয় এবং যা কোনো সত্যিকারের প্রতিভার সামনে প্রকাশিত হয়। তিনি পুরো কক্ষ থেকে বললেন, আজকের পরীক্ষণ পুরোপুরি সফল, এবং এর জন্য করণের বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। হালকা তালি গুঞ্জে উঠল। করণের ভিতরে একটি গভীর শান্তি নামছিল, কোনো চমৎকার বজায় নয়,
বরং সেই সন্তোষ যা তখনই আসে যখন ব্যক্তি তার ভয়কে অতিক্রম করে সত্যকে ধরে। কিন্তু তার মনের কোনো কোণে এই অনুভূতিও ছিল যে সেন্সরের ছেঁড়াছেড়ি এখনও শেষ বাধা নয়। কোথাও না কোথাও রাজীবের মতো লোকজন আবার কোনো মোড় আনার চেষ্টা করবে, কিন্তু আজ নয়। আজ করণ তার পথকে এক পদক্ষেপ আরও মজবুত করেছেন। পরীক্ষণের সফলতার পরও করণের মধ্যে কোনো উল্লাস উঠল না, বরং একটি গভীর এবং ক্লান্ত শান্তি নেমে এলো, যেন তিনি কোনো ভারী পাথরকে অতিক্রম তো করেছেন, কিন্তু তার নিচে দমিত পথের দৈর্ঘ্য এখনও সামনে ছড়িয়ে যাচ্ছে। হল থেকে বাইরে বেরোতে সময় ইঞ্জিনিয়ারদের নজর এখন আগের মতো কঠোর বা সন্দেহপূর্ণ নয়। তাতে একটি স্বীকৃতি ছিল, একটি সম্মান এবং কখনো কখনো একটি হালকা হাসিও, যা দেখে করণকে অনুভূত হল যে আজ তিনি শুধু মেশিন নয়, লোকজনের চিন্তাও বদলেছেন। কিন্তু এই ভিড়ে তিনি একটি মুখ খুঁজছিলেন, রাজীবের। পরীক্ষণের সময় তিনি কোথাও দেখা যাননি, এবং তাদের এই অনুপস্থিতি যতটা শান্ত ছিল ততটা অস্থিরকর। করণকে ঝটকায় স্মরণ হল যে ভারতের শেষ সপ্তাহগুলোতে যখন তিনি তার বাস্তব প্রক্রিয়ায় কাজ করছিলেন, রাজীব একবার দেরি সন্ধ্যায় ল্যাবরেটরিতে এসে বলেছিলেন যে তিনি পুরনো ডেটা মিলান করার জন্য একটি কপি নিয়েছেন। সেই সময় এই কথা সাধারণ লাগল, কিন্তু আজ সেই স্মৃতিতে লুকানো কম্পন স্পষ্ট শোনা যাচ্ছিল। হয়তো সেই ছোট সুরাগ ছিল যা করণের মনে সন্দেহের বীজ বপন করেছে। লম্বা করিডর অতিক্রম করে করণ বাইরে বেরোলেন যে পিছন থেকে হ্যান্স আওয়াজ দিলেন, করণ, এক্ষণ। করণ থামলেন এবং হ্যান্স তার কাছে এগিয়ে এলেন। তাদের মুখে আজ কোনো কঠোরতা ছিল না, যেন স্তরগুলো সরে যাচ্ছে এবং ভিতরের সত্যিকারের ভাব ধীরে ধীরে সামনে আসছে। তিনি শান্ত সুরে বললেন, তোমার বোঝাপড়া সাধারণ নয়। অনেক লোক মেশিন পড়ে, কিন্তু তুমি তাদের শোনো। এটি বিরল ক্ষমতা। করণ বিনয়ের সাথে মাথা নোয়ালেন। হ্যান্স এগিয়ে বললেন, কালের কেন্দ্রীয় বৈঠকে তোমাকে ইঞ্জিনের সমস্ত তালমেল মডেলে তোমার চিন্তা রাখতে হবে। এটি দায়িত্ব বড়, কিন্তু আমার মনে হয় যে তুমি প্রস্তুত। করণের ভিতরে একটি হালকা ঢেউ উঠল বিশ্বাসের, এবং সেই বিশ্বাসের ভারও। কিন্তু রাজীবের চিন্তা আবার ভিতরে কোথাও কম্পিত হল। করণ ভাবছিলেন যে আজকের সফল পরীক্ষণের পরও সেন্সরের ছেঁড়াছেড়ি সাধারণ নয়, এবং এটিও সম্ভব যে এটি শুধু শুরু। কিন্তু তিনি প্রমাণ ছাড়া কাউকে আঙুল তোলার ব্যক্তি নন। তাই তিনি মনে মনে ঠিক করলেন যে এখনকার মতো সত্যকে চুপচাপ দেখা এবং সময় এলে স্পষ্ট করা বুদ্ধিমানী। সন্ধ্যা ঢলার সময় করণ তার ঘরে পৌঁছলেন। জানালার বাইরে হালকা রোশনিওয়ালা রাস্তাগুলো, যাতে পদক্ষেপের দূর দূর পর্যন্ত গুঞ্জন একটি অদ্ভুত স্থিরতা তৈরি করছিল। তিনি কিছুক্ষণ সেই আওয়াজ শুনতে থাকলেন, যেন দিনভরের জটিলতা এই পদক্ষেপের সাথে দূরে চলে যাচ্ছে। তখনই মোবাইলের স্ক্রিন চমক উঠল। মায়ার মেসেজ ছিল, আজ কেমন গেল? হৃদয় বলছে তুমি কিছু বড় করেছ। মেসেজ পড়তে করণের মুখে একটি ক্লান্ত কিন্তু সত্যি হাসি উঠল। তিনি উত্তরে লিখলেন, দিন কঠিন ছিল, কিন্তু কিছু ঠিকও হয়েছে। অনেক কিছু বোঝা বাকি আছে। কয়েকক্ষণ পর মায়ার কল। আন্তর্জাতিক বোর্ড করণকে ইউরোপ প্রজেক্টের নেতৃত্ব সোপর্দ করে। রাজীব তার ঈর্ষা স্বীকার করে। এলো। তার আওয়াজে সেই নরমতা ছিল যা ক্লান্ত মনকে শান্তি দেয়। তিনি বললেন, আমি জানতাম যে তুমি সমর্থন করবে। তোমার কাজ শুধু প্রযুক্তি নয়, তাতে তোমার হৃদয়ও কথা বলে। করণ ঘির সুরে বললেন যে এখনও সব স্পষ্ট নয়, কিছু কথা তাকে অস্থির করছে। মায়া কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, সঠিক কথা বলার সময় নিজে তার পথ খুঁজে নেয়। তুমি শুধু তোমার মনকে সত্য রাখো, এবং মনে রাখো, দূরত্ব যতই হোক, তোমার সাথে কেউ আছে যে তোমার উপর বিশ্বাস করে। তার এই শব্দগুলো করণের ভিতরে কোনো কোমল রোশনির মতো নামল। তিনি ফোন বন্ধ করলেন এবং ঘরে হালকা করে চলতে থাকা বাতাসকে অনুভব করলেন। বাইরের রাত শান্ত ছিল, কিন্তু তার ভিতরে উঠে আসা সংকল্প এখন আরও স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি ধীরে বললেন, যদি পথ কঠিন হয় তো হয়তো এটিই আমার আসল পথ। এবং তিনি পরবর্তী দিনের বৈঠক এবং তার থেকে এগিয়ে আসতে থাকা প্রত্যেক পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন। পরবর্তী সকালে মিউনিখের বাতাসে একটি হালকা সুকুন ছিল, যেন রাতভরের ক্লান্তি এবং সংগ্রাম কোনো ধোঁয়া জানালার মতো সাফ হয়ে গিয়েছে। করণ যখন ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছলেন তো ভবনের সিঁড়ি তাকে কিছু আলাদা লাগল, যেন আজকের শুরু তার ভিতরে চলতে থাকা কোনো নতুন যাত্রার প্রথম পদক্ষেপ। অন্দরে মিটিং সমাপ্ত হয়েছে কয়েক ঘন্টা হয়েছে, কিন্তু তার মনে উঠে আসা চিন্তাগুলো এখনও থামেনি। তাকে অনুভূত হচ্ছে যে তিনি কোনো উচ্চতার দিকে এগোচ্ছেন, কিন্তু সেই উচ্চতা কোনো অদেখা গভীরতাকে লুকিয়ে রেখেছে। দুপুরে যখন তিনি ক্যাফেটেরিয়ায় পৌঁছলেন তো সেখানের উষ্ণ রোশনি এবং হালকা হালকা কথোপকথনের সুর একটি অদ্ভুত নিজস্ব অনুভূতি করাচ্ছিল।
তিনি জানালার কাছেওয়ালা টেবিলে বসলেন, যে সামনে থেকে মায়া আসতে দেখা গেল। তার মুখে সেই শান্ত বিশ্বাস দেওয়া হাসি ছিল, যা করণের ভিতর পর্যন্ত নামতে থাকে। যেই তিনি বসলেন, তিনি সহজ সুরে জিজ্ঞাসা করলেন, শুনেছি এই সকালের বৈঠক ভারী ছিল, তুমি ঠিক আছো? করণ হ্যাঁ করে মাথা নাড়লেন, কিন্তু মনের যে জটিলতা তার চোখে নেমে এসেছে তাকে লুকাতে পারলেন না। মায়া সরাসরি প্রশ্ন করলেন না, বরং ধীরে বললেন, কখনো কখনো আমরা কিছু বলি না, কিন্তু মন বলে, এবং তোমার মন আজ অনেক কিছু বলছে। করণ জানালার বাইরে দেখতে দেখতে বললেন যে তাকে রাজীবের নীরবতা অবিরাম চড়ছে। আমি বুঝতে পারছি না তিনি এত আলাদা কেন হয়ে গেলেন, যেন কোনো কথা তাকে অস্থির করছে এবং তিনি তাকে ভিতরে ভিতরে চাপা দিয়ে যাচ্ছেন। মায়া তার কথা পুরো মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, শিন্ডেন হ্যাল প্রত্যেক মানুষ তার সময় এবং যাত্রার হিসাবে প্রতিক্রিয়া দেয়। হয়তো তাকে লাগছে যে তিনি পিছনে পড়ে যাচ্ছেন, হয়তো তাকে লাগছে যে তার পরিচয় বিপদে আছে, এবং মানুষ যখন তার জায়গা হারানোর ভয় পায় তখন তিনি প্রায়শই নিজের থেকেই দূরে হয়ে যান। তার শব্দগুলো করণকে ভিতর পর্যন্ত স্পর্শ করল। তিনি জানতেন যে মায়া শুধু বুদ্ধিমান নয়, লোকজনকে অনুভব করার ক্ষমতাও রাখেন। দুজনে বাইরে বেরোতে লাগলেন, তো মায়া কিছুক্ষণের জন্য থামলেন। তিনি ধীরে বললেন, করণ, তুমি যতটা তোমার কাজকে বোঝো ততটা হৃদয়কেও বোঝো। তোমার চোখে আজ একটি ক্লান্তি তো আছে, কিন্তু তার পিছনে কোনো অকথ্য ভয়ও দেখা যাচ্ছে। যদি তোমাকে কখনো লাগে যে তুমি একা পড়ছো, তো মনে রাখো এখানে কেউ আছে যে তোমার সাথে দাঁড়িয়ে আছে। তার সুর হালকা ছিল, কিন্তু তাতে একটি গভীরতা ছিল যা করণকে অনায়াসে থামিয়ে দিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো যেন তার ঠোঁটে পদক্ষেপ থামিয়ে দিল। সেই মাঝে তার ফোন বাজল। হ্যান্সের মেসেজ ছিল যে তাকে তৎক্ষণাৎ কেবিনে ডাকা হচ্ছে। করণ মায়ার দিকে তাকিয়ে হালকা হাসি দিলেন এবং দুজনে আলাদা হয়ে গেলেন। হ্যান্সের কেবিনে পৌঁছে তিনি দেখলেন যে কয়েক ফাইল খোলা পড়ে আছে এবং স্ক্রিনে ইঞ্জিন ডেটার লম্বা কাতার চমকাচ্ছে। হ্যান্স শান্ত স্বরে বললেন, করণ, ও বোর্ড পরবর্তী সপ্তাহে আন্তর্জাতিক সমীক্ষা করতে যাচ্ছে। এই চরণ অত্যন্ত সংবেদনশীল এবং তোমার ভূমিকা এখন আরও নির্ণায়ক হবে। ঝুঁকে বললেন যে তিনি প্রস্তুত, কিন্তু হ্যান্স কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, করণ, এক কথা আর। গত কয়েকদিন থেকে আমার মনে হয় যে রাজীব কিছু অস্বস্তিতে আছে। তিনি তার কাজে প্রথমে স্থিরতা দেখায়নি। তোমাকে কখনো সহজতার সাথে কথা বলতে পারো তো ভালো হবে। অনেকবার টিম শুধু মেশিন থেকে নয়, লোকজনের মুশকিল বোঝার সাথে এগোয়। করণ অনুভব করলেন যে এখন তার দায়িত্ব শুধু প্রযুক্তিগত নয়। এটি শুধু ইঞ্জিনের তালমেলের প্রশ্ন নয়, এটি মানুষের ভাঙা ভারসাম্যকে বোঝা এবং সমর্থন করারও সময় ছিল। যখন তিনি কেবিন থেকে বাইরে বেরোলেন, তো তার পদক্ষেপে একটি অদ্ভুত ভারী এবং নরম লয় ছিল, যেন জীবন তাকে কোথাও আর কোনো অন্য চ্যালেঞ্জের দিকে ডাকছে। তাকে জানা ছিল না যে এগিয়ে কি আসতে যাচ্ছে, কিন্তু এতটা নিশ্চিত বুঝে গিয়েছিলেন যে পথগুলো গভীরতার দিকে মোড় নিচ্ছে, এবং সেই গভীরতায় সেই লোকজন সবচেয়ে বেশি চমকায় যারা সত্যতা এবং সহানুভূতির সাথে এগোয়। মিউনিখের সেই ঠান্ডা দুপুরে যখন আন্তর্জাতিক রিভিউ বোর্ডের সিদ্ধান্ত ঘোষণা করা হলো, তো পুরো হল যেন একসাথে স্বস্তির নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে গেল। স্ক্রিনে উড়ান ইঞ্জিন টেস্টের স্থির রিপোর্ট চমকাচ্ছে এবং ইঞ্জিনিয়ারদের মুখে মাসের পর হালকা আশা দেখা যাচ্ছে। করণ এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন, না কোনো দেখানো, না কোনো প্রতিবাদ, না, শুধু একটি গভীর সন্তুষ্টি। তার নজর স্ক্রিনে নয়, বরং সেই মুখগুলোতে ছিল যাদের মাঝ থেকে এই লম্বা যাত্রা বেরিয়ে এসেছে। হ্যান্স প্রথমবার হেসে বললেন যে আজকের সফলতা শুধু মেশিনের নয়, বরং একটি এমন সম্পর্কের জয় যিনি ডেটা থেকে বেশি হৃদয়ের ধড়কন শোনার সাহস দেখিয়েছেন। করণ শুধু মাথা নোয়ালেন। তাকে জানা ছিল যে এই শব্দগুলো যত বড় লাগছে ততই বড় দায়িত্ব এগিয়ে তার অপেক্ষায় আছে। হল খালি হতে লাগল, এবং তখনই রাজীব তার কাছে এসে থামলেন। তিনি সেই রাজীব ছিলেন যিনি মাসের পর তাকে প্রত্যেক পদক্ষেপে চ্যালেঞ্জ দিয়েছিলেন। অভিজ্ঞতা, অহংকার আর অসুরক্ষার মাঝে আটকে পড়া একটি প্রতিভাশালী কিন্তু ক্লান্ত ইঞ্জিনিয়ার। আজ তার মুখ প্রথমবার খোলা ছিল, যেন তিনি তার ভেতরের দেওয়ালগুলো নিজে ভেঙে এসেছেন। তিনি ধীর স্বরে বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম করণ, হয়তো এই জন্য যে আমি নিজেকে হারাচ্ছিলাম।
কয়েক বছর ধরে এই ল্যাব চালানোর চাপ এবং তোমার এখানে আসা আমার এই রক্ষণশীলতাকে আরও বড় করে দিত, কিন্তু আজ তুমি বাঁচিয়েছ শুধু মেশিনকে নয়, আমাদেরও। করণ হেসে তার দিকে তাকালেন এবং প্রথমবার কোনো ভার ছাড়াই বললেন, রাজীব, এই টিম তোমার থেকেই তৈরি। আমি শুধু সেখানে সংশোধন করতে পেরেছি যেখানে প্রয়োজন ছিল। আমরা দুজনে একে অন্যকে পূর্ণ করি, কাটি না। রাজীব লম্বা নিঃশ্বাস নিলেন, যেন এই এক ঘটনা ভিতরে জমে থাকা ভারীপনাকে বইয়ে দিয়েছে। এটি সেই ক্ষণ ছিল যেখানে দুজন প্রতিদ্বন্দ্বী নয়, সঙ্গী দেখা যাচ্ছিল, এবং এই পরিবর্তন লড়াই থেকে নয়, বোঝাপড়া থেকে এসেছে। করণ বাইরে বেরোতে লাগলেন তো হলের দরজায় মায়া দাঁড়িয়ে দেখা গেল। তার চোখে সেই চমক ছিল যা প্রশংসা থেকে বেশি স্নেহ থেকে জন্ম নেয়। তিনি এগিয়ে এলেন এবং ধীরে বললেন, তোমাকে জানো, যখন রিভিউ শুরু হয়েছিল আমি তোমাকেই সবচেয়ে বেশি দেখছিলাম, কারণ তোমার শান্ত মুখে আমাকে প্রত্যেকবার আশা মিলত। করণ হেসে পড়লেন এবং আমাকে প্রত্যেক কঠিনতায় তোমার আওয়াজ স্মরণ হতো, সরাসরি, সরল এবং স্পষ্ট। হয়তো এই জন্যই যে তাতে বিশ্বাস ছিল। মায়া একক্ষণের জন্য তার দিকে দেখতে লাগলেন, যেন তিনি কিছু বলতে চান কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না। তারপর তিনি শুধু করণের বাহু স্পর্শ করে বললেন, আজকের জয় তোমার এবং হয়তো কিছুটা আমারও। এই হালকা স্পর্শে যে উষ্ণতা ছিল তা করণের ভিতরে কিছু নরম করে দিল, যেন লম্বা যাত্রার পর কাউকে তার নিজের বাড়ি দেখা যায়। বাইরে তুষার কিছুটা তীব্র হয়ে গিয়েছে। করণ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অনুভব করছিলেন যে এই সফলতা সেই রকম নয় যেমন লোকজন বইয়ে পড়ে। এই সফলতা পরিশ্রম, সংগ্রাম এবং সেই সম্পর্কগুলোর উপজ যা পথে তৈরি হয়, ভাঙে, কিন্তু শেষে মানুষকে বদলে দেয়। তিনি নিচে নামতে যাবেন যে পিছন থেকে হ্যান্ডসের আওয়াজ এলো। প্রথমবার আনুষ্ঠানিকতা ছাড়াই, একদম সহজ, করণ, তুমি শুধু মেশিন বোঝনি, তুমি এই টিমকে শুনেছ। ইউরোপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তি নয়, সংস্কৃতির ভারসাম্য হয়, এবং আজ তুমি প্রমাণ করেছ যে তুমি সেই সেতু হতে পারো যার আমাদের প্রয়োজন ছিল। করণ পিছন ফিরে দেখলেন এবং অনুভব করলেন যে এই প্রশংসা কোনো প্রমাণপত্র থেকে অনেক বেশি মূল্যবান। সেই রাতে যখন তিনি তার অ্যাপার্টমেন্টের জানালায় দাঁড়িয়ে তুষার পড়া দেখছিলেন, তো তাকে প্রথমবার অনুভূত হল যে জীবনের আসল জয় তালিতে নয়, বরং সেই ক্ষণে লুকানো যখন মানুষ তার ভিতরের আওয়াজ শুনতে পারে। তাকে দাদাজির শিক্ষা স্মরণ হল, কিন্তু এবার কোনো কথার মতো নয়, বরং একটি নূতন অর্থে। আগে তিনি বলতেন, মেশিনের হৃদয় শোনা শেখো, কিন্তু আজ করণ বুঝে গেলেন যে আসল কথা এটি যে লোকজনের মন শোনা শেখো, এবং এই বোঝাপড়া তাকে মঞ্জিল পর্যন্ত নয়, বরং যাত্রার প্রত্যেক মোড় পর্যন্ত পৌঁছে দেবে। তিনি শেষবার রাতের আকাশ দেখলেন এবং মনে মনে বললেন যে এখন তিনি শুধু ইঞ্জিনিয়ার নন, একটি দায়িত্ব লোকজনের জন্য, যারা তার উপর বিশ্বাস করছে, এবং সেই ভাবনাগুলোর জন্য যা ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে, যাদের নাম হয়তো মায়া। দোস্ত, করণের পুরো যাত্রা আমাদের একটি খুব গভীর কথা শেখায়। জীবনে সবথেকে বড় ধোঁকা পরিস্থিতি দেয় না, বরং আমাদের নিজের অহংকার দেয়। আমরা প্রায়শই কাউকে তার কাপড় থেকে, তার পদ থেকে বা তার ভাষা থেকে বিচার করি এবং মেনে নিই যে তিনি আমাদের থেকে কম জানেন। কিন্তু সত্যতা এটি যে আসল প্রতিভা সবসময় শান্ত লোকজনের ভিতরে লুকানো থাকে, সেই লোকজনে যারা দেখানোর থেকে দূরে থাকেন এবং কাজকে নিজেকে বলতে দেন। এই গল্প আমাদের এটিও বোঝায় যে ঈর্ষা বা তুলনা মানুষকে এগিয়ে নেয় না, তা শুধু মনকে ছোট এবং অস্থির করে দেয়। যখন রাজীবের মতো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তার ভয় এবং অসুরক্ষায় আটকে পড়তে পারে, তো ভাবুন আমরা কতবার কারণ ছাড়াই অন্যদেরকে নিজের শত্রু বানিয়ে ফেলি। কিন্তু যেই তিনি করণকে শুনলেন, বুঝলেন এবং স্বীকার করলেন, তার ভিতরের ভার নিজে নিজে হালকা হয়ে গেল। এটি জীবনের নিয়ম। বিনয় মানুষকে তোলে এবং অহংকার তাকে ফেলে দেয়। আজকের দুনিয়ায় সব দিকে শোর আছে, মতামত, যুক্তি, বিতর্ক। এমন সময়ে যে ব্যক্তি শুনতে পারে সেই এগোয়। মেশিন হোক বা মানুষ, দুইকেই বোঝার জন্য ধৈর্য চাই, মনোযোগ চাই। করণের সবচেয়ে বড় শক্তি এটি ছিল যে তিনি শুধু আওয়াজ শোনেন না, মর্ম শোনেন, এবং যিনি এই কলা শিখে নিয়েছেন তাকে তার পথ নিজে খুলে যায়। তো দোস্ত, এই গল্প থেকে একটি কথাই মনে রাখুন, কাউকে ছোট মনে করবেন না এবং নিজেকে কখনো কম মনে করবেন না।
পরিশ্রম, সত্যতা এবং স্পষ্ট দৃষ্টি, এই তিনটি জিনিস মানুষকে সেখানে পৌঁছে দেয় যেখানে ভাগ্য মাথা নোয়ায়। জীবনের প্রত্যেক ধড়কনে একটি সন্দেশ লুকানো থাকে, শুধু শোনার ব্যক্তি চাই।